আজকে নামছি, আজকে কোনো নেতার জন্য নামি না, আজকে নামছি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। আজকে আমি আমার হাজারো ভাইরা নামছে আমার সাথে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে 1 ঘন্টার ভিতরে পদত্যাগ করতে হবে, না হলে তার ডিসিশন চেঞ্জ করতে হবে। এই কি ঘোষণা দিল মির্জা ফখরুল সাহেব এবং বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ? কেন নতুন মাত্রা যোগ করলো বিএনপি চরমোনাই পীরের দরবারে গিয়ে এবার হাজির। সেখানে কি হলো? কদিন আগেই আমরা জামাতকে দেখেছি চরমোনাই পীরের দরবারে গিয়ে হাজির হতে, এবার বিএনপি হাজির হলো। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো কাপুরুষ মানুষ কিন্তু বাংলাদেশে আর কেউ নেই। ওনার কোনো সাহস নাই, সরকার চালানোর মতো কোনো ক্যাপাবিলিটি ওনার নাই। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে আওয়ামী লীগ ভয়ঙ্কর কোনো পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। ফিরে আসবে আওয়ামী লীগ, ফিরে আসবে ছাত্রলীগ, শেখ হাসিনা। তিনি আবার যে কোনো সময় বাংলাদেশে ঢুকে পড়তে পারবেন, আবার নেতৃত্ব দিতে পারবেন, এই সরকারকে হটিয়ে দিতে পারবেন, আবার ক্ষমতায় যাবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিন সম্ভবত ফুরিয়ে আসছে। তার আলামত আমরা দেখলাম রোববার গভীর রাতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে যেভাবে মুহুর্মুহু স্লোগান দেওয়া হলো, অন্যতম ছাত্র সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে তোপের মুখে পড়তে হলো, তার উপরে হামলা করা হলো, তাতে স্পষ্ট যে তারা কতটা বিতর্কিত করে ফেলেছে নিজেদেরকে। আজকে দেশের যে অবস্থা, এর প্রধান দায়িত্ব হচ্ছে এই সমন্বয়কদের। হাসনাত আবদুল্লাহর গণধোলায় ব্যাপক আহত হতে পারত, সেই জায়গা থেকে হাসনাত আবদুল্লাহ কিন্তু প্রাণে বেঁচে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি ভালো আছেন। ইতিমধ্যে সংবাদের গুরুত্বপূর্ণ অংশ দেখেছেন, আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবো। তার আগে অনুরোধ করবো, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আজকে আপনারা যে রাজপথে নামছেন, আপনারা কিসের জন্য রাজপথে নামছেন? আজকে নামছি, আজকে কোনো নেতার জন্য নামি না, আজকে নামছি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। আজকে আমি আমার হাজারো ভাইরা নামছে আমার সাথে, ঠিক আছে? আর তোমরা যদি মনে করে থাকো যে আমার নেত্রী পলাইছে, আমার নেত্রী পলাই নাই। আমার নেত্রী জনগণের শান্তি চায়, এই কারণে জনগণের জন্য হিসেবে আশ্বাস আছে হাজারো মার কোন খালি হবে সেদিকে গরিবটা না নামে, ঠিক আছে? এই জন্য আমার শেখ হাসিনা জনগণের জন্য, সে ভালো জনগণের ভালোর জন্য সে সেখানে পদত্যাগ করছে। তারপর এখন আমরা আবার তাহলে আমরা চাই, ঠিক আছে? আর তোমরা যারা বলছো যে তোমরা হিন্দু বা অত্যাচার করতেছো, আমার জননেত্রী প্রধানমন্ত্রী কোনো হিন্দু মুসলিম ভাই ভাই সে বলে দিয়েছে, আমরা ওইভাবে চলছি। আমার প্রধানমন্ত্রী আজকে দেশ ছেড়ে চলে গেছে, আর তোমরা হিন্দুর ঘরে আগুন দিতেছো, হিন্দুর উপর অত্যাচার করতেছো, আর চলবে না। আমার ভিডিও যেখান থেকে যে দেখতেছেন হিন্দু ভাইরা সবাই আমাদের সাথে এক হইয়া আমরা শেখ হাসিনার দেশে আনার জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূসকে 1 ঘন্টার ভিতরে পদত্যাগ করতে হবে, না হলে তার ডিসিশন চেঞ্জ করতে হবে। এই কি ঘোষণা দিল মির্জা ফখরুল সাহেব এবং বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ? কেন এই ঘোষণা? সেটি হচ্ছে আপনার বর্তমান বাংলাদেশে আপনার অনেকেই জানেন, গত 2 দিন আগে অন্তর্বর্তীকালে সরকার কিংবা আপনার শিবির কন, জামায়াত ইসলাম কন, অন্যান্য অনেকেই, বিপিনুর সহ অনেকেই এই বৈঠকে আপনার অবস্থান নেন এখন, এবং সেই বৈঠকের মাধ্যমে তারা জাতীয় একটি সরকারের আভাস দেন জাতির উদ্দেশ্যে, যে বাংলাদেশে ইন্ডিয়ার মতো, ভারতের মতো দেশকে দমন করার জন্য এবং তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য জাতীয় একটি সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশে। বেশ ভালো কথা, কিন্তু এই জাতীয় সরকারে কে কে আছে বা কে নাই, আমি সেই প্রসঙ্গে কথা বলবো। কিংবা আপনার মির্জা ফখরুল সাহেব কিংবা বাংলাদেশের জনগণ কেন ডক্টর ইউনূসের আসলে তার প্রতি এত ক্ষিপ্ত হয়ে গেলেন? সেই কারণ হচ্ছে দর্শক বন্ধুরা, প্রথমত তারা জাতীয় যে সরকার গঠনের নামে মানে আহ্বান জানাচ্ছে এবং সেই ঘোষণাটাতে দিছে, এটার ভিতরে আগেই বলি কে থাকছে কে থাকছে না। সেটি হচ্ছে নাম্বার 1 আওয়ামী লীগ তো থাকছেই না, নাম্বার 2 বিএনপি থাকছে না। তাহলে থাকছে কে এই জাতীয় সরকার গঠনে? থাকছে জামায়াত ইসলাম, জামাত শিবির, সমন্বয়ক দল এবং বিপিনুরের দল। ভাই এগুলো ভাবা যায়? এগুলো ভাবা যায়? হ্যাঁ, বাংলাদেশের যে এই 2টা দলের মাধ্যমে, যে এই 2টা দলের হাত ধরে আপনার বাংলাদেশের স্বাধীনতা আইছে, সেই স্বাধীনতামুখী যে 2টা দল, এই 2টা দলকেই তারা এই জাতীয় সরকারের আন্ডারে রাখে নাই। আমাদের বাংলাদেশের জাতি কি এই জাতীয় সরকার মেনে নিবে? আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি এটা মেনে নিবেন? যেখানে আওয়ামী লীগের 40% মানুষ আপনার নাই, মানে আওয়ামী লীগ নাই এবং বিএনপি নাই, এই 2টা দল ব্যতীত বাংলাদেশে কিভাবে আপনার নতুন একটা জাতীয় সরকার তারা গঠন করার দুঃসাহস তারা দেখাতে পারে, এটা আমার ভাষায় আসে না। ডক্টর মোহাম্মদ ইউনূস শুরু থেকেই তিনি মনে করেন একই কথা বলে আসতেছে যে আমি সমন্বয়কদের মাধ্যমে এই চেয়ারে বসছি, সমন্বয়কদের কথায় আমি এই পদক্ষেপ নিচ্ছি এবং আমি এই দায়িত্বটি নিয়েছি, এবং সমন্বয়করা যদি বলে আমি সেটাই করব। সমন্বয়কদের বাইরে আমি কোনো রাজনৈতিক দল কিংবা কোনো ফেস আমি চিনি না। অনলি তিনি, মানে তার মুখের কথা, তিনি কেসরা পোলাপানের আপনার মতেই আসার খাবে। তো ভাই বাংলাদেশে বর্তমান যে সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা চলতেছে, একে তো বাংলাদেশের অবস্থা অনেক অনেক বেশি নাজুক।
এর ভিতরে ডক্টর মোহাম্মদ ইউনূসের যদি এই ধরনের আপনার পাগলামি সাগলামি ডিসিশন হয়, তাহলে বাংলাদেশে কি একটা গৃহযুদ্ধ লাগবে না? একে তো ভারত আমাদের উপরে আপনার যে পরিমাণ চাপ সৃষ্টি করতেছে। শেখ হাসিনা পালায়নি, শেখ হাসিনার স্মার্ট পলিটিক্স করেছেন, স্মার্ট এক্সিট করেছেন, এমনটা বলেছেন। তিনি বলেছেন শেখ হাসিনা পালিয়ে গেছে, এই কথা বলা ভুল হবে। শেখ হাসিনা বরং স্মার্টলি একটা জায়গা পরিবর্তন করেছেন, সুযোগ সুবিধা বুঝে তিনি আবার ঠিকই এন্ট্রি করবেন। সময়ের অপেক্ষায় তিনি রয়েছেন, তিনি সুযোগ বুঝে আবারও এন্ট্রি করবেন। এটাকে শেখ হাসিনার পলায়নকে তিনি পলায়ন বলতে রাজি নন, তিনি স্মার্ট এক্সিট হিসেবে বলেছেন। আবার এও বলেছেন শেখ হাসিনা আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত হবে না, এমন কথাও বলেছেন। কিন্তু শেখ হাসিনার পালিয়ে যাওয়াকে তিনি স্মার্ট এক্সিট বলেছেন এবং স্মার্ট রাজনীতি বলেছেন। এটা স্মার্ট পলিটিক্স মূলত বলার চেষ্টা করেছেন। শেখ হাসিনা 5 আগস্ট কি স্মার্ট পলিটিক্স করেই ভারতে গিয়েছেন? এই প্রশ্ন কিন্তু এখন সামনে এসে যাবে। সেই প্রশ্ন যখন আসছে তখন আমরা দেখলাম রাজনৈতিক নানা রকমের মেরুকরণ হতে। শোনা যাচ্ছে তারেক রহমানের কাছে একটা প্রস্তাব গিয়েছে, ছাত্র সমন্বয়ক এবং জামাতের পক্ষ থেকে একটা প্রস্তাব গিয়েছে যে আগামী নির্বাচনে 200 আসন বিএনপির রেখে 50 আসন জামাতকে এবং 50 আসন ছাত্র সমন্বয়কদের ছেড়ে দিতে প্রস্তাব দেওয়া হয়েছে। তারেক রহমান নাকি সেই প্রস্তাবে সাড়া দেননি, সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। ছাত্র সমন্বয়করা 50টি আসন চাইছে এবং জামাত ইসলাম 50টি আসন চাইছে। এই চাওয়ার ফলে বিএনপির সঙ্গে তারা জোট করতে চাইছে, এই কথাটা বাতাসে ঘুরে বেড়াচ্ছে। এই কথাটা আদৌ সত্য কিনা সেটা সময়ই বলে দেবে। এই আলোচনা যখন চলছে তখন দেখা গেল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি চরমোনাই পীরের দরবারে চলে গেলেন, চরমোনাই পীরের সঙ্গে মিটিং করলেন। চরমোনাই পীরকে নিজের অফিসে আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু চরমোনাই পীর তাতে রাজি হন নাই, তার দরবারে যাওয়ার কথা বলেছেন। মির্জা ফখরুল সেটাই গিয়েছেন, গিয়ে রাজনৈতিক আলাপ করেছেন। আগামী নির্বাচনে একসঙ্গে নির্বাচন করা যায় কিনা সেরকম আলাপ নিশ্চয়ই তাদের হয়েছে। আলাপ শেষে সংবাদ সম্মেলনে যেটা তারা বলেছেন সেটা হচ্ছে যে তারা নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ আর রাখবেন না, একে অপরের বিরুদ্ধে কথাবার্তা, মন্তব্য, রাজনৈতিক বক্তব্য এগুলো তারা আর দেবেন না। এর আগে দুই পক্ষের বিরুদ্ধে নানা রকমের মন্তব্য করেছে, বিশেষ করে চরমোনাই পীর বিএনপির বিরুদ্ধে নানা রকমের মন্তব্য বক্তব্য করেছে, সেগুলো আর তারা দেবে না, এমন কথা গণমাধ্যমে তারা বলেছেন। গণমাধ্যমে এটাও বলা হয়েছে, মির্জা ফখরুল বলেছেন যে আগামীতে ইসলাম বিদ্বেষী, ইসলামের বিরুদ্ধে শরিয়া বিরোধী কোনো আইন কিংবা কোনো পদক্ষেপ বিএনপি নেবে না, এমন অঙ্গীকারও তারা করেছে। এই অঙ্গীকারের ভিত্তিতে তাদের মধ্যে কি একটা সমঝোতা হলো, নির্বাচনী সমঝোতা যদি বিএনপির সঙ্গে চরমোনাই পীরের হয়, তাহলে জামাতের সঙ্গে চরমোনাই পীরের কি হলো? জামাত এবং বিএনপি তো এখন দুই মেরুর বাসিন্দা বলেই মনে হচ্ছে। জামাতের সঙ্গে সমঝোতা হয়েছে, এই কথাটা জামাতের সঙ্গে বৈঠকের পরে শোনা যাচ্ছিল যে চরমোনাই পীরের সঙ্গে জামাতের এক ধরনের সমঝোতা হয়েছে। এবার বিএনপির সঙ্গে বৈঠকে মনে হচ্ছে যে বিএনপির সঙ্গে এক ধরনের সমঝোতা হয়েছে। রাজনীতিতে চরমোনাই পীর কি এক্স ফ্যাক্টর হয়ে গেল? এর আগে রাজনীতিতে জাতীয় পার্টি এক্স ফ্যাক্টর ছিল, কখনো জামাত এক্স ফ্যাক্টর ছিল, এখন কি চরমোনাই পীর এক্স ফ্যাক্টর হয়ে গেল? যে জামাত তার দরবারে গিয়ে মিটিং করছে, বিএনপি তার দরবারে গিয়ে মিটিং করছে, এবং এই মিটিংয়ের মূল ইস্যুটাই হচ্ছে আওয়ামী লীগকে কিভাবে ঠেকানো যায়। আওয়ামী লীগ যদি নির্বাচন করে তাহলে এক ধরনের পদ্ধতিতে তারা এগোবেন, আওয়ামী লীগ যদি নির্বাচন না করে তাহলে আর এক পদ্ধতিতে এগোবেন। আওয়ামী লীগের নির্বাচন করা না করা নিয়ে যখন আলোচনা হচ্ছে তখন সিইসি মন্তব্য করেছেন যে আওয়ামী লীগের নিবন্ধন যদি বাতিল না হয় তাহলে তারা নির্বাচন করতে পারবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিন সম্ভবত ফুরিয়ে আসছে এবং সেটি স্পষ্ট হলো অনেকখানি। তার আলামত আমরা দেখলাম রোববার গভীর রাতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে যেভাবে মুহুর্মুহু স্লোগান দেওয়া হলো, অন্যতম ছাত্র সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে তোপের মুখে পড়তে হলো, তার উপরে হামলা করা হলো, তাতে স্পষ্ট যে তারা কতটা বিতর্কিত করে ফেলেছে নিজেদেরকে। এই যে 7 সরকারি কলেজের শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গেল প্রতিবাদ জানাতে, এর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই 7 সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হওয়ার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিল। অতএব তারা চুপ করে থাকবে? সেখানে হাসনাত আবদুল্লাহ তার ছেলেপেলেদের নিয়ে প্রতিবাদকারীদের প্রতিহত করতে গেল। এখন বিষয় হচ্ছে যে সেখানে যাওয়ার পরে হাসনাত আবদুল্লাহ অন্য আরও বিভিন্ন ঘটনার মতন তিনি নামলেন তার ছেলেপেলেদের নিয়ে, গিয়ে তোপের মুখে পড়লেন, হামলার শিকার হলেন। আমরা এগুলো দেখতে চাইনি তো, এই ছাত্রদের এই ভাগ্যের মধ্যে পড়তে হবে। এবং শিক্ষার্থীরা স্লোগান দিলেন, যদি ডাকো রাজুতে, জুতা মারা হবে মুখেতে। এই যে স্লোগান কেন দেওয়া হলো? ওই যে বলছিলাম, যখন তখন যে কোনো কিছুতে নাক গলানো, যা কিছু ঘটছে বা স্বাভাবিক অনেক বিষয় সব জায়গাতে সব ক্ষেত্রে তারা কিছু হলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সঙ্গে জড়ো হওয়ার জন্য আহ্বান জানাতো বা জানিয়ে আসছে। তার বিরুদ্ধে এই স্লোগান উঠেছে, আর যদি ডাকা হয় রাজুতে, জুতা মারা হবে মুখেতে। নিশ্চয়ই আমরা এই স্লোগানগুলো সমর্থন করি না। তারপরেও বাস্তবতা হচ্ছে
দেখতে হচ্ছে আমাদেরকে। সার্জিস আলম তার যে সহযোদ্ধা, তিনি যে স্ট্যাটাসটি দিয়েছেন সেটি আরও ভয়ঙ্কর। তার স্ট্যাটাসটি একটু পড়ে শোনাই। যখন হাসনাত আবদুল্লাহর এই ঘটনাটি নিয়ে সারা দেশে তুমুল হইচই সমালোচনা চলছে, সেই সমালোচনা জবাব দিতে গিয়ে সার্জিস আলম বলছেন, এই মাথা গরম খ্যাপা ছেলেটা দোষ হচ্ছে যখনই কোথাও অস্থিতিশীল অবস্থা দেখা যায়, ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায়, তখনই কোনো কিছু চিন্তা না করে সমাধানের জন্য ছুটে যায় হাসনাত, হোক সেটা ক্যাম্পাস, রাজপথ কিংবা অন্য কোথাও। এই যে শিক্ষার্থীরা আন্দোলন করছে, এটাও ষড়যন্ত্র। সব কিছুতে ষড়যন্ত্র দেখবো আমরা, আওয়ামী লীগ সব কিছু করাচ্ছে। তার মানে এই শিক্ষার্থীরা ষড়যন্ত্রকারী, তাদের দাবির পেছনে কোনো ধরনের যৌক্তিকতা নেই। সার্জিস আলম বলছেন, আশপাশে এমন বহু শত্রু আছে যারা সুযোগ পেলে খুন করে ফেলবে। এটা জানার পরও মবের মধ্যে ঢুকে মারামারি থামানোর কথা বলতে হেডাম লাগে। মানে হাসনাত আবদুল্লাহ যে নামলেন খুব সাহসিকতার সঙ্গে, সেটাই বলছে। মবের মধ্যে তিনি চলে গেলেন, অন্য কেউ এই সাহস করে নাই। মবের সৃষ্টি করেছে কারা? বিচারপতিদের অপসারণের দাবি থেকে শুরু করে রাষ্ট্রপতির অপসারণের দাবি, সংবিধানের কবর রচনা করা, নতুন ঘোষণাপত্র দেওয়া এবং আরও অনেক ঘটনার মধ্যে জাতীয় পার্টি কার্যালয় জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া। সর্বশেষ এই যে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে নিজেদের নাক গলানোর চেষ্টা, কারা মবের সৃষ্টি করছে? এই মবের সৃষ্টি করে এই সমন্বয়করা কি তুমুলভাবে সমালোচিত হয়নি একের পর এক? তার মোক্ষম জবাব দিয়ে দিয়েছে এই শিক্ষার্থীরা। সার্জিস আলম তিনি বলছেন যে হাসিনার পোষারা এর চেয়ে কম বলেননি বা কম করেননি। অর্থাৎ হাসান আবদুল্লাহ যা করেছে বা সেটা কি মনে করে বলেছে উনি জানেন। হিরানাবা বলছে মিনিমাম কমন সেন্স থাকলে বোঝা উচিত কারা করছে, কেন করছে। আবার সেই কথা, মানে এই যে শিক্ষার্থীরা তোপের মুখে ফেললো হাসনাত আবদুল্লাহকে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলো। আমি আবার বলছি, এই ধরনের পরিস্থিতি আমরা চাই না, আমরা দেখতে চাই না। এদের আমাদের জন্য কষ্টকর। তারা যারা একটি গণঅভ্যুত্থানের সৃষ্টি করেছিল, সামনের সারিতে ছিল ছাত্র জনতা গণঅভ্যুত্থানে, সেই তাদেরকে এখন এই ধরনের ভাগ্য বরণ করতে হচ্ছে। কিন্তু যারা প্রতিরোধ করলো, হাসনাত আবদুল্লাহকে তোপের মুখে ফেললো, তাদেরকে বলা হচ্ছে যে তাদেরকে দিয়ে করানো হচ্ছে বা করাচ্ছে আওয়ামী লীগ। সব কিছুতেই ষড়যন্ত্র খুঁজে হবে, সব কিছুতেই নিজেরা মবের সৃষ্টি করবে, আর সব কিছুতেই দায় চাপানো হবে অন্যের উপরে। এগুলো মানুষ আর বেশি দিন নিশ্চয়ই সহ্য করবে না, খুব ভালো চোখে নিচ্ছে না। তারা নিজেরাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারছে। কিন্তু অবশ্যই তাদের মধ্যে অমিত সম্ভাবনা দেশের কোটি কোটি মানুষ দেখেছিল। এটিও বাস্তবতা ছিল এক সময়ের জন্য, কিন্তু এখন আর নেই। বাংলাদেশের ইতিহাসে মীর জাফরের পরে যদি একজন অন্যতম স্বীকৃত নতুন মীর জাফরের পরিচয় জানতে চান, তবে আপনাদেরকে আজকের এই কন্টেন্টটা মনোযোগ দিয়ে দেখতে হবে। কিন্তু পেশার স্বার্থে যেহেতু নামের আগে মোহাম্মদ এবং পিছনে ইসলাম থাকলে সমস্যা হয়, সেজন্য উনার এক গুরুর পরামর্শে নাম পাল্টে রাখলেন আসিফ নজরুল। তাহলে আপনাদের কাছে এখন বিষয়টা পরিষ্কার যে কে এই আসিফ নজরুল। তাকে নিয়েই মূলত আজকের কথা। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো কাপুরুষ মানুষ কিন্তু বাংলাদেশে আর কেউ নাই। ওনার কোনো সাহস নাই, সরকার চালানোর মতো কোনো ক্যাপাবিলিটি ওনার নাই। তবে উনি কোন শক্তি বলে আসলে এখন প্রধান উপদেষ্টার পদে বসে আছেন এবং বড় বড় কথা বলতেছেন, এইটা জানতে হলে আপনাদেরকে এই যে জুলাই পরবর্তী একটা অন্ধকার যুগ শুরু হলো, এই যুগের অন্যতম যদি অপরাধী বলেন বা যদি ইনিশিয়েটর বলেন, তাহলে তার নাম হবে আসিফ নজরুল। তার ব্যক্তিগত জীবন নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নাই, উনি কি করছেন, কয়টা প্রেম করছেন, কয়টা বিয়ে করছেন। কিন্তু দেখেন, উনি প্রথমত একজন প্রচন্ড মিথ্যাবাদী লোক, প্রচন্ড পরিমাণে মিথ্যা কথা বলতে পারেন। এবং এই যে জামাত ঘরানা, এই যে দেশদ্রোহী বাংলাদেশের স্বাধীনতা বিরোধী একটা চক্র, এদের সাথে কথা বললে আপনি দেখবেন যে আপনি পেরে উঠবেন না। তারা কথা বলতেই থাকবে, আপনি থেমে যাবেন কিন্তু সে বলতে থাকবে। এটা হলো একটা কিন্তু টেকনিক, মানুষকে ডিস্ট্রাক্ট করা যায় খুব সহজে আপনি যদি এভাবে কথা বলতেই থাকেন। আসিফ নজরুলের সাথে যদি আপনি কথা বলেন তাহলে দেখবেন সে আপনাকে কোনো চান্স দেবে না, সে কথা বলতেই থাকবে। এগুলো কিন্তু আসলে ট্রেন্ড করা, তারা আসলে মূলত এগুলো শিখে। এখন এই লোকটা আন্দোলনের সময় কয়েকটা জায়গাতে ওনার চেহারা দেখা গেল, হঠাৎ করে উনি আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে গেলেন। হচ্ছিল কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন, সেখান থেকে নানান চড়াই উতরাই পেরিয়ে এই আন্দোলনে আসলো। কিন্তু দেখা গেল যে পদ বাগানোর সময় আসিফ নজরুল কিন্তু দেরি করেন নাই, এবং সেনাবাহিনীর পক্ষ থেকে যাদেরকে ডাকা হয় ওই তৎকালীন সময়, এর ভিতরে ছিলেন আসিফ নজরুল অন্যতম। তো আসিফ নজরুল উঠেই যে কাজটা করলেন, উনার এককালের অন্যতম গুরু শাহরিয়ার কবিরকে উনি 2 দিনের মাথাতেই গ্রেপ্তার করেন। এখন জনাব শাহরিয়ার কবির কোথায় আছেন জানি না। তো এই আসিফ নজরুল মূলত শহীদ মাতা জাহানারা ইমামের খুব কাছের একজন লোক হয়ে গিয়েছিলেন তার এই ভণ্ড চেহারা দিয়ে। এবং জাহানারা ইমাম তাকে দায়িত্ব দেন যে
রাজাকার আলবদরের যে তালিকা, যুদ্ধাপরাধীদের যে তালিকা, সেটা হালনাগাদ করার জন্য সেই তালিকাটা তার কাছে ছিল, যেন বিচারের সময় এই তালিকাটা পাওয়া যায়। এর মধ্যে উনি অসুস্থ হয়ে গেলেন। তারপরে জনাব শাহরিয়ার কবির বহুবার চেষ্টা করছেন আসিফ নজরুলের সাথে দেখা করার, তার কাছ থেকে এই তালিকাটা নেয়ার, কিন্তু সেই তালিকাটা সে দেয়নি। সে তখন বলছে যে না, জাহানারা ইমামকে উনি ডাকতেন আম্মা বলে, আম্মা মানা করছে, এটা তার হাত এবং আমার হাত ছাড়া কাউকে দেওয়া যাবে না। এটা পরিষ্কার শাহরিয়ার কবিরের বইয়ে লেখা আছে। তারপরে যেটা দাঁড়াইলো সেটা হলো জামাত পেট্রোনাইজড একটা স্কলারশিপ নিয়ে এই লোক ঠিক যেই মুহূর্তে আদালতে গড়াবে যুদ্ধাপরাধীদের বিচার, ঠিক সেই মুহূর্তে উনি পালালেন। মানে কমনওয়েলথ বৃত্তি নিয়ে বা স্কলারশিপ নিয়ে উনি চলে গেলেন। এখন উনি যখন উপদেষ্টা হয়ে আসলেন, তখন উনি কি করলেন? তখন উনি এই শাহরিয়ার কবির, যার হাত ধরে মূলত আজকের আসিফ নজরুলের উত্থান, তিনি এই শাহরিয়ার কবিরকেই গ্রেপ্তার করালেন এবং সম্ভবত উনি এখনো জেলবন্দী, অথবা বেঁচে আছেন কিনা সেটা আসলে সামনেই জানা যাবে। তো উনি তাকে গ্রেপ্তার করালেন। এরপরে উনি কি করলেন? উনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান হিসেবে নিয়োগ দিলেন একসময় জামাতের পক্ষে লড়া, অর্থাৎ যুদ্ধ অপরাধীদের পক্ষে উকিল হিসেবে খ্যাতি পাওয়া, ব্যারিস্টার হিসেবে খ্যাতি পাওয়া তাজুল ইসলামকে উনি নিয়োগ দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। উনি আইন উপদেষ্টা হওয়ার সাথে সাথেই অন্যতম দাগী শীর্ষ অপরাধীদের এক এক করে মুক্তি দেওয়া হয়, অন্যতম জঙ্গিদের মুক্তি দেওয়া হয়। তাহলে একবার ভাবেন, উনার কথিত বইয়ে লেখা আছে যে উনি মডেল তিন্নি হত্যা মামলার অন্যতম আসামি অভির অভি তার কাছে খুব নায়কের মতো ছিল। এই আসিফ নজরুল আইন মন্ত্রণালয়ে আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার পরে উনি তার স্বপ্নের নায়ককে ছেড়ে দিয়েছেন এবং অনেক অনেক অপরাধীকে নির্দ্বিধায় ছেড়ে দেওয়া হয়েছে। কারণ এখানে আসলে সরকারের পদে যে যার আখের গোছাতে ব্যস্ত। তারপরে শোনা যায় যে এখন নাকি আর যুদ্ধাপরাধীদের তালিকা আদালতে নাই, সেগুলো নাকি ধীরে ধীরে উদ্ধার করে দেওয়া হয়েছে। তো চিন্তা করে দেখেন, এই একটা লোকের কতগুলো চেহারা, এবং উনি হলেন আরেকজন বিশিষ্ট সুদখোর ডক্টর মোহাম্মদ ইউনূসের এক প্রকার ডান হাত। উনি আসলে যাই বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস সেটা শুনতে বাধ্য। প্রিয় দর্শক, এ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তার জন্য ধন্যবাদ। আপনারা জানেন দেশের বর্তমান পরিস্থিতির পর্যবেক্ষণ করে আমাদের এই ভিডিওগুলো, তাই অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনারা জানেন দেশের বর্তমান রাজনীতি পরিস্থিতিটা খারাপ, তারপরও আমরা প্রতিনিয়ত আপনাদের সাথে ভিডিওগুলো নিয়ে আসি, আপনারা যাতে দেখতে পারেন। এবং আপনারা জানেন যে বর্তমান জামায়াত ইসলামী ও বিএনপি নেতাকর্মীরা চরমোনাইয়ের সাথে দেখা করেছেন। বিএনপির চেয়ারপারসন, আপনারা জানেন যে খালেদা জিয়া এখন বাইরে আছেন যেহেতু চিকিৎসার জন্য, এবং ফখরুল ইসলাম আলমগীর কিন্তু তাই সে কিন্তু আন্দোলনের সাথে কথা বলেছে, সে বিষয়টি কিন্তু দেখেছেন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।